Dear student, we are studying transport in plant of unit plant physiology. তো আমরা আজকের থেকে যেটা শুরু করছি প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে পড়ছি ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, এবং গত দিনে যা পড়েছি তারপরের আজকের থেকে শুরু করছি যে কথা দিয়েছিলাম যে প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ। দেখো, প্ল্যান্ট ওয়াটার না প্ল্যান্ট অর্গানিজম রিলেশনশিপ বলা চলে, কিন্তু অ্যানিমেলের তুলনায় প্ল্যান্টের ওয়াটারের সঙ্গে রিলেশনশিপ অনেক বেশি। তার কারণ আমরা দেখেছি যে একটি প্ল্যান্টের তার প্রতিটা দেহের যদি আমরা লক্ষ্য করি তাতে 90% অ্যাভাব ওয়াটার থাকছে, এবং শুধু তাই নয়, তারা যে 100% ওয়াটার অ্যাবজর্ব করে অ্যাজ ক্যাপিলারি ওয়াটার, তার 99% তারা ইভাপোরেট করে বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। তো সেই দিক দিয়ে বিচার করে এবং আমরা দেখছি যে প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপে বিশেষ গুরুত্ব আছে, এবং এই ওয়াটার একটা লিমিটিং ফ্যাক্টর। তো প্রথমে বলছি যে আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি পড়ব। এনসিইআরটি যখন পড়ব তখন ইন বিটুইন লাইন্স আমরা ভালো করে বুঝব। এনসিইআরটির বাইরে যখন যাব তখন কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝার দরকার আছে, কিন্তু এমসিকিউ সেই সমস্ত জায়গার থেকেই হবে। অতএব সেই জায়গাগুলোকে ভালো করে বুঝতে হবে। আমি টাইম টু টাইম বলবো। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলা হচ্ছে, ওয়াটার ইজ দ্য এসেন্সিয়াল for all physiological activities of the plants and play very important role in living organism. এটা খুবই সত্যি কথা। কেন? বিকজ H2O is a medium where chemical reaction takes place. কারণ জল হচ্ছে এমন একটা মিডিয়াম যেখানে কেমিক্যাল রিয়াকশন ইন কেস অফ প্ল্যান্ট বিশেষভাবে দরকারি, কারণ ওয়াটার ইজ এ রিঅ্যাক্ট্যান্ট। কারণ আমরা জানি ওয়াটার হচ্ছে পোলার মলিকিউল, অ্যান্ড ওয়াটার অলসো এ রিএজেন্ট। ফর দিস থ্রি রিজনস ওয়াটার ইজ এসেন্সিয়াল ইন প্লান্টস ফর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ইম্পর্টেন্ট রোল অ্যাজ ওয়েল এজ ইন all living organism. It provides medium, যেটা বলছিলাম, medium in which substances are dissolved, because universal solvent is water. So we can say it is a medium. যে কোনো সাবস্টেন্সকে দ্রবীভূত হওয়ার জন্য জল বিশেষ প্রয়োজন। দ্য প্রোটোপ্লাজম কাকে বলে না, একটি প্রাণী কোষের বাইরের এই সেল মেমব্রেন যদি বাদ দিই, টোটাল যে বডির জায়গাটা থাকলো সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আর অ্যানিম্যাল সেলের বাইরের সেল ওয়াল এবং ভেতরের সেল মেমব্রেন বাদ দিলে যা পড়ে থাকছে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজমের বিভিন্ন ভাগ আছে, তোমরা জানো, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের বিভিন্ন অংশ থাকে। ব্যাস, তোমাদের তো জানা আছে, কেন সেল দ্য ইউনিট অফ লাইফে আমি সব কিছু বলে দিয়েছি। প্রোটোপ্লাজম অফ দ্য সেল ইজ নাথিং বাট ওয়াটার ইন হুইচ ডিফারেন্ট মলিকুলস আর ডিজলভ, গুলে যায়, অ্যান্ড সেপারেট পার্টিকেলস আর অলসো সাসপেন্ডেড, ভাসমান অবস্থায়। জলটা না থাকলে কিন্তু হতো না। তার কারণ হচ্ছে প্রোটোপ্লাজমে মেনলি, আমি যদি প্লান্ট সেলের কথা বলি, প্লান্ট সেলের ক্ষেত্রে
সেন্ট্রাল ভ্যাকুয়ালটাই কিন্তু আসল কাজটা করবে, এবং ওখানেই জল মানে কোষে জল ঢুকলে কোথায় ঢুকবে? ভ্যাকুয়াল আর স্যাপে ঢুকবে। জল বেরিয়ে গেলে কোথা থেকে বেরোবে? সেন্ট্রাল ভ্যাকুয়াল থেকে বেরোবে। সেই জন্য উদাহরণ দিয়েছি এনসিআরটি, মনে রাখতে হবে এগুলো। ওয়াটারমেলন, তরমুজের ক্ষেত্রে প্রায় 99% বেশি থাকে হচ্ছে জল। আর হার্বিভোর্স হার্বেসিয়াস যে প্ল্যান্টগুলো আছে, একদম হার্বস যাকে বলা হয়, সার্বস ট্রি 3 রকমের প্ল্যান্ট তো আছে। সেই হার্বেসিয়াস প্ল্যান্টের কী করে না, দে হ্যাভ অনলি অ্যাবাউট 10-15% অফ ইটস ফ্রেশ ওয়েট অ্যাজ এ ডাইমেটার। মানে তোমার 85-90% হার্বসের ক্ষেত্রে কী থাকে? ওয়াটার। দেখো, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু তুমি পুঙ্খানুপুঙ্খ মনে রাখবে, মনে থাকে যেন। অফকোর্স ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার উইদিন এ প্ল্যান্ট ভ্যারিজ। woody part have relatively little water while soft part contains hard water. এবার এই যে ঘটনাটা মোটামুটি আমরা দেখতে পাই ওভারঅল প্ল্যান্ট বডিতে, যেটা আগে বললাম 85-90% ওয়াটারই থাকে। সিড, দেখো সিড যত ড্রাই হয় তত বেশি দিন সে লাইভ করতে পারে। আমরা জেনেছি যে কোন কোন সিড কতদিন, এর আগের লেসনে পড়েছি। তো 14% বা তার কম থাকতে হবে সিডে ওয়াটার। সেই জন্য সিড মে অ্যাপিয়ার ড্রাই বাট স্টিল হ্যাজ ওয়াটার, তবুও তা সত্ত্বেও জল থাকে। আদারওয়াইজ ইট নট অ্যালাইভ অ্যান্ড রেসপাইর। তার মানে এ বাঁচতেও পারবে না এবং শ্বাসকার্য করতে পারবে। আসল ঘটনা হচ্ছে যে এই জল যদি না থাকে তাহলে এই বীজ, বীজ খুব কম পরিমাণে মেটাবলিজম ঘটায়, কিন্তু সামান্য জল যদি না থাকে সে জার্মিনেটই করতে পারবে না। টেরেস্ট্রিয়াল প্ল্যান্টসের ক্ষেত্রে কী বলছে? টেক্স হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ডেলি, করে, কিন্তু তার 99% অ্যাবজর্ব হয় জল, যে অংশ তার 1% শুধুমাত্র সে ফটোসিনথেসিসে কাজ করে, এবং 99% এয়ারে বেরিয়ে যায় বাই কী বলছে, লস্ট দ্য এয়ার থ্রু ইভাপোরেশন ফ্রম দ্য লিভস, এরিয়াল পার্ট অফ প্ল্যান্টস, যেখানে থেকে এই জলটা ইভাপোরেশন হিসাবে বেরিয়ে যায় বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। পরে পড়ব ট্রান্সপিরেশন মানে অ্যাজ H2O ভেপার ফ্রম এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্টস। তাহলে একটা জিনিস শুধু কিন্তু এভাবেই যায় না, এছাড়াও গ্যাটেশন হিসেবে কি জলীয় বিন্দু হিসাবে বেরিয়ে যায়, আমরা সেটা জানি। তো টেরেস্ট্রিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে 99%ই কিন্তু আবার সে প্রকৃতিকে ফিরিয়ে দেয়। এ ম্যাচিউরড কর্ন প্ল্যান্ট, ভুট্টার দানা, এই সমস্ত তুমি যা বলতে পারো, অ্যাবজর্ব 3 times ওয়াটার পার ডে, 3 times ওয়াটার পার ডেতে। একটা সর্ষে গাছ, মাস্টার্ড অ্যাবজর্ব বলছি কি ইকুয়াল টু ইটস ওন ওয়েট অ্যাবাউট 5 hours। 5 ঘন্টার মধ্যে সেই মাস্টার প্ল্যান্টের যা ওয়েট, সেই ওয়েটটা 5 ঘন্টার মধ্যেই সে ওয়াটার হিসেবে অ্যাবজর্ব করে ফেলতে পারে। বিকজ অফ দিস হাই ডিমান্ড অফ ওয়াটার, পরিষ্কার বোঝা যাচ্ছে এতক্ষণ আলোচনা করে যে ডিমান্ড অফ ওয়াটার ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ প্ল্যান্ট। ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট ওয়াটার ইজ অফেন দ্যাট লিমিটিং ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট। তুমি বলবে এবার স্যার লিমিটিং ফ্যাক্টর কেন? দেখো, একটা জিনিস জানবে যে ওয়াটারকে লিমিটিং ফ্যাক্টর বলা হয় কারণ ওয়াটার খুব কম পরিমাণে উদ্ভিদ দিয়ে ব্যবহৃত হয়, তবে তাকে ঠিক ইউজ করতে হবে, সেই জন্য সে লিমিটিং ফ্যাক্টর। ম্যাক্সিমামটা তাকে বাইরে বের করে দিতে হয়, কারণ অ্যাসেন্ট অফ স্যাপের মাধ্যমে তাকে প্রচুর পরিমাণে জল তুলতে হয়। তাহলে লিমিটিং ফ্যাক্টর ফর প্ল্যান্টস কিসের জন্য? গ্রোথ অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন বোথ এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, এবার আমরা যেটা পড়ব যে প্ল্যান্ট ওয়াটার রিলেশন, প্রথমটা হচ্ছে অসমোসিস। আমরা তো
এনসিইআরটিতে ঢুকবো তার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি, খুব মন দিয়ে শোনো। অসমোসিস কি সেটা আমরা আগে বুঝে নিই, এই বোঝাটা কিন্তু এবার শুরু হলো। এনসিইআরটি পরে আমরা কি লিখেছি সেটা আমরা পড়ব। অসমোসিস কি? অসমোসিস নাথিং বাট এ প্রসেস অর সিম্পল ডিফিউশন প্রসেস। সিম্পল যদি স্পেশাল ডিফিউশন প্রসেস। স্পেশাল কেন না, এখানেও কিন্তু যদি ডিফিউশন কথাটা ইউজ করি তাহলে বলতে হবে ডাউনহিল ট্রান্সপোর্ট হয়। অফকোর্স হয়, যেখানে বেশি পরিমাণ জল আছে সেখান থেকে কম পরিমাণে জল যাবে। যদি ডিফিউশন হয় তাহলে এনার্জির দরকার নেই, সত্যিই কোনো বায়োলজিক্যাল এনার্জি এটিপির কোনো প্রয়োজন নেই। তাহলে অসমোসিস প্রসেসটা কিন্তু ওয়ান টাইপ অফ স্পেশাল টাইপ অফ ডিফিউশন। স্পেশাল কেন না, এখানে দুটো জিনিস আছে। এখানে অনলি সলভেন্ট মলিকুল ক্যান পাস থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন। এই দুটো পয়েন্ট রয়েছে বলে স্পেশাল টাইপ অফ ডিফিউশন। মনে রেখো কিন্তু কেন স্পেশাল, যেটা বললাম স্পেশাল ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ডাউনহিল ট্রান্সপোর্ট। হ্যাঁ, এক্সেপ্ট আরও রিভার্স অসমোসিস কি? অসমোসিস যেদিকে হবে তার বিপরীত হবে, এটা আমি পরে আলোচনা করছি। এটা প্রেশার ক্রিয়েশনের ফলেই হয় রিভার্স অসমোসিস, সেটা কিন্তু এক্সেপ্ট। তাহলে অসমোসিস ইজ এ প্রসেস বাই হুইচ ওয়াটার molecule or solvent molecules only moves through the semi-permeable membrane from lower concentration solution to higher concentration solution or higher concentration solvent to lower concentration solvent. কথাগুলো মাথার মধ্যে ঢুকলো কিনা জানি না, পরপর বোঝার চেষ্টা করো, কারণ এখান থেকে প্রশ্নগুলো হবে। কি বলছি আমি তোমাদের যে নোট দিয়ে দিয়েছি তার মধ্যে এটা আছে, তোমরা পড়েছো নিশ্চয়ই, কতটা বুঝতে পেরেছো এবার বোঝার জন্য। অসমোসিস এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন, ইট জাস্ট এ ডিফিউশন অফ অনলি সলভেন্ট মলিকুল, দ্যাট ইজ ওয়াটার মলিকুল মুভ ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন টু হায়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন মানে পিওর ওয়াটার যদি হয়, পিওর ওয়াটারের ক্ষেত্রে আমরা পরে জানব যে ওয়াটার পোটেনশিয়াল 0 থাকে, কিন্তু তার মধ্যে যখনই সলুট মানে কি দ্রাব্য, সলভেন্ট মানে কি দ্রাবক, এই দুটো মিলে হয় সলিউশন। তাহলে এই যে সলিউশন তৈরি হচ্ছে যখন বলছি লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন, ভালো করে বুঝবে, লোয়ার কনসেন্ট্রেশন মনে করো 100% জল ছিল, তার মধ্যে তুমি 20% কি দিলে না সুগার, তো এটা ওয়াটার ছিল 100% যখনই দিলে তাহলে 80টা, সংখ্যার ক্ষেত্রে ধরি 100টা জলের মলিকুল ছিল, এবার অ্যাবজর্ব করে নিল হচ্ছে 20টা, তাহলে বাকি থাকলো হচ্ছে 80টা ওয়াটার মলিকুল। তাহলে এই যে 80টা তার শক্তি কমলো না বাড়লো? কারণ আমরা জানি ফ্রি এনার্জি ছিল হচ্ছে 100টা মলিকুলের মধ্যে, সেখান থেকে 80টা মলিকুলে হয়ে গেল, আর 20টা তো জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে কমে গেল। এই যদি ফ্রি এনার্জি কমে যায় তবেই কিন্তু সলিউশন তৈরি হলো। আর এই ফ্রি এনার্জি কমার জন্য দায়ীকে সলুট হচ্ছে, সেই জন্য সলুট পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ। সেই সময় কিন্তু এই চেম্বারে ওয়াটার পোটেনশিয়াল হয়ে যাবে কত, নেগেটিভে রান করবে। অতএব পিওর ওয়াটারে সবসময় 0। ওয়াটার পোটেনশিয়াল কি? ওয়াটার পোটেনশিয়াল নাথিং বাট দ্য অ্যাক্টিভ এনার্জি প্রেজেন্ট ইন সলভেন্ট মলিকুল, যার জন্য তারা চলাফেরা করছে, ঠিক আছে? সেই জন্য এইবার আসি আবার সংজ্ঞায়,
কোথা থেকে কোথায় যাচ্ছে? ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন, সেটা বাই দ্য থ্রু দ্য সেমি পারমেবল মেমব্রেন, মনে রাখতে হবে। অথবা হতে পারে হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার, দেখো এখানে জলের পরিমাণ বেশি আছে, টু লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার থ্রু সেমি পারমেবল মেমব্রেন, or water can moves from higher water potential, that is energy এখানে অনেক বেশি, to lower water potential, or water can move through semi permeable membrane from higher water chemicals potential to লোয়ার ওয়াটার কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল কেন? ওয়াটার ইজ কেমিক্যাল, সেই জন্য ওয়াটার কেমিক্যাল পোটেনশিয়াল। তারা যখন একসঙ্গে থাকবে, ওয়াটার অন্য কিছু মিশবে, তখন তার কেমিক্যাল পোটেনশিয়াল অনেক বেশি থাকবে। অর ওয়াটার ক্যান মুভ থ্রু এ সেমি পারমেবল মেমব্রেন। সেমি পারমেবল মেমব্রেন কেন বলছি? সেমি পারমেবল সেপারেট করা আছে দুটো মিডিয়ামকে। ওয়াটার মুভ থ্রু সেমি পারমেবল মেমব্রেন ফ্রম হায়ার ফ্রি এনার্জি অফ সলভেন্ট টু লোয়ার ফ্রি অফ এনার্জি অফ সলভেন্ট। তাহলে বেশি যখানে এনার্জি আছে, তাহলে যে সেখানে ওয়াটার পোটেনশিয়াল বেশি আছে। দেখো ওয়াটার পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল, প্রেশার পোটেনশিয়াল, এইগুলো কিন্তু যেন গুলিয়ে না যায়। ডিফিউশন প্রেশার ডেফিসিট, দেখো জলের শোষণ কিন্তু অসমোসিস এবং ডিফিউশন প্রেশার ডেফিসিটের জন্যই হয়, এগুলো আমরা পড়ব। তবে এইখানে একটা জিনিস মাথায় একটু এখন থেকে ঢুকিয়ে নাও, ডেফিশিয়েন্ট, এটা বারবার লাগবে যখন বুঝতে পারবে ডিফিউশন প্রেশার ডেফিসিট, এইটাকে একটু ভেবে নাও তোমার বোঝার জন্য। দে পাওয়ার দে, মানে দে শক্তি দে, তাহলে কে দেবে আর কে নেবে? তাহলে যার ক্ষেত্রে দে পাওয়ার দে কম থাকবে, কম বা লো, সে সবসময় নেবে হাই ডিফিউশন প্রেশার ডেফিসিট। তার মানে হাই ডিফিউশন প্রেশার ডেফিসিট কী করবে না, এ আনতে যাবে লো প্রেশার থেকে, আনতে যাবে। তাহলে জল কোথা থেকে কোথায় যাবে না, লো প্রেশার ডেফিসিট থেকে জল যাবে হাই প্রেশার ডেফিসিটে। এটা আমরা বুঝবো এখন, জাস্ট একটু তোমাকে কেন আসছে এগুলো বোঝার জন্য। এই সংজ্ঞাটাই আমি আরও ভালো করে বোঝাবো, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন পড়ে কিন্তু না বুঝতে পারলে কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি জেনে নিচ্ছ, অনেকে জানছো না, চুপচাপ লজ্জা পাচ্ছ, সেটা করো না। অসমোসিস রিকোয়ার্স সেমি পারমেবল মেমব্রেন অ্যান্ড কী বলছে, ইন বিটুইন টু ডিফারেন্ট কনসেন্ট্রেটেড সলিউশন, দুটো ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণের মধ্যে। এই জায়গাটা ভালো করে বুঝো। এই হচ্ছে মনে করো সাপোজ এই এরকম একটা টিউব আমি নিলাম, এটাকে দিলাম হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন, ঠিক আছে? সেই সেমি পারমেবল মেমব্রেনটাই এটা, ওকে, কোনো অসুবিধা নেই। এই যে সলিউশনটা, এটা সাপোজ মনে করো এ সলিউশন, এটা বি সলিউশন। এই সলিউশনে কী করেছি, 100% ওয়াটার ছিল, ওয়াটার, তার মধ্যে 10টা সুগার মলিকুল দিয়েছি, আর এখানে ছিল হচ্ছে 100টা ওয়াটার মলিকুল আর 20টা সুগার মলিকুল, সুগার। এবার তোমাকে বুঝতে হবে তাহলে এটা কি, এ হচ্ছে লো কনসেন্ট্রেশন সলিউশন আর বি হচ্ছে হাই কনসেন্ট্রেশনের সলিউশন। পরিষ্কার, এটুকু আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে 90টা ফ্রি ওয়াটার মলিকুল আছে, এখানে 80টা ফ্রি H2O মলিকুল আছে, ফ্রি H2O মলিকুল আছে। এনার্জি কার বেশি, এনার্জি কার কম, এবার আমরা আস্তে আস্তে যাব। তাহলে এই যে এটাকে মনে করো এ পার্ট ধরলাম, এটাকে বি, তাই যদি হয় তাহলে এতে আছে কি 10% সুগার সলিউশন বলতে পারি, কোনো অসুবিধা নেই। 10% সুগার সলিউশন, এর ক্ষেত্রে 20% সুগার সলিউশন। তাহলে সলিউট কত 10, ওয়াটার কত 90, এখানে কত 20 সলিউট, ওয়াটার কত 80,
এখানে সলিউট বেশি না কম, অবশ্যই কম, লেস। এখানে সলিউট মোর। এখানে সলভেন্ট বেশি না কম, এখানে সলভেন্ট বেশি, কারণ 90টা। এখানে সলভেন্ট কম। এরপরে জল কোথা থেকে কোথায় যাবে দেখেই বুঝতে পারছি আমরা কেন বলছি সেমি পারমিয়াবল মেমব্রেনটা এমনভাবেই তৈরি, তার মধ্যে থেকে শুধুমাত্র সলভেন্ট পার্টিকেল, দ্যাট ইজ ওয়াটার মলিকিউলস ক্যান পাস, অন্য কেউ যেতে পারবে না। কারণ এই সাপোজ মনে করো ওয়াটার মলিকুল, ভালো করে বোঝো, আর সলভেন্ট সলিউট এর থেকে বড় হয়, তো এই যে পর্দাটা আছে, এর যে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো সাইজ মনে করো, কিন্তু বলছি এরকম, তাহলে ওয়াটার মলিকুল ক্যান পাস। কিন্তু যখনই এখান থেকে এর যুক্ত হয়ে গেল, তার মানে এর চেহারাটা নিল এরকম, তাহলে এ কিন্তু এই যখনই সলিউটের সঙ্গে যুক্ত হলো, এ কিন্তু আর পাস করতে পারবে না। ঠিক, তাহলে এখান থেকে এও কিন্তু এই পাশ থেকে এখান থেকে চলে আসতে পারবে এদিকে। এবার লো কনসেন্ট্রেশন সলিউশন থেকে ওয়াটার যাবে কোথায়? হাই কনসেন্ট্রেশন সলিউশনের কথা বলছি, কিন্তু সলিউশন দ্রবণ। নেক্সট কি? হায়ার ফ্রি এনার্জি থেকে, হায়ার ফ্রি এনার্জি অফ সলভেন্ট থেকে ওয়াটার যাবে কোথায়? লো ফ্রি এনার্জি অফ সলভেন্ট, দ্যাট ইজ অসমোসিস। কম্পারেটিভলি মোর ওয়াটার থেকে ওয়াটার যাবে কোথায়? লেস ওয়াটার কম্পারেটিভলি। কম্পারেটিভলি হায়ার কনসেন্ট্রেশন সলভেন্ট থেকে ওয়াটার যাবে কোথায়? লো কনসেন্ট্রেশন অফ সলভেন্ট। তারপর হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে যাবে কোথায়? লো পটাশিয়াম। হাই কেমিক্যাল, এখানে কেমিক্যাল পোটেনশিয়াল থেকে হাই যদি থেকে যাবে হচ্ছে লো কেমিক্যাল। তো এই যে কথাটা বললাম, এই কথাটাকে তুমি সংজ্ঞা আকারে কী বলতে পারো? যে এবার বলতে পারি, এই যে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, এর মধ্যে থেকে কিন্তু বিভিন্ন রকম সংজ্ঞা আছে। তো অসমোসিস ইজ এ প্রসেস by which only water molecule can pass through semi-permeable membrane from lower concentration solution to higher concentration solution, higher free energy of solvent to low free energy of solvent, comparatively more water to less water, higher concentration of solvent to lower concentration of solvent, হায়ার ওয়াটার পোটেনশিয়াল টু লো ওয়াটার পোটেনশিয়াল। দেখো যে কোনোভাবেই কিন্তু যদি তোমাকে প্রশ্ন করে, তুমি কিন্তু উত্তর দিতে, আমিও করব। বিগত দিনে যে সমস্ত এমসিকিউ পড়ছে, এখান থেকে পড়েছে, অতএব ভেরি কেয়ারফুল। তাহলে ওয়াটার ক্যান পাস কিসের জন্য যেতে পারবে? এতগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। মোদ্দা কথা একটা জিনিস বুঝে নাও, যে পার্টে যদি সেমিপারমিয়াবল ভাগ করা দুটো ভাগ থাকে, যেখানে জলের অণুর পরিমাণটা বেশি, সেখান থেকে কম জলের দিকে যাবে। তাহলে সিম্পল ডিফিউশন। এরা কি কোনো ডিফিউশনের চরিত্র বা ক্যারেক্টারকে কি ভায়োলেট করছে? না, করছে না। কিন্তু এরা হাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার থেকে লো কনসেন্ট্রেশন অফ ওয়াটারে যাচ্ছে, অতএব এনার্জির দরকার নেই। As osmosis is a diffusion, it need not require ATP. যেহেতু ডিফিউশন বলছি, কোনো এটিপির প্রয়োজন নেই। সো osmosis is a passive and downhill process of solvent. সলভেন্টের প্যাসিভ মুভমেন্ট হবে ওয়াটারের আর সলভেন্টের। একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই অসমোসিস ইজ স্পেশাল টাইপ, সেটা আমি আলোচনা করেছি। বিকজ অসমোসিস রিকোয়ার সেমিপারমিয়াবল মেমব্রেন, নাম্বার 1, in between two concentrated solution, and number 2, only solvent molecule can pass through the semi-permeable membrane. That is why osmosis is called a special type of diffusion. Semi-permeable pores are so small, এটা জানার জন্য, বোঝার জন্য, that only water molecule can pass through it. এই এক্সপেরিমেন্টটা তোমরা
অনেক ছোটোবেলার থেকে দেখে এসছো। দেখো এক্সপেরিমেন্টাল ডায়াগ্রামগুলো আমরা জানি কি আছে না আছে। এটা একটা থিসিল ফানেল এক্সপেরিমেন্ট। এটাকে যখনই আমি এর এখানে প্রেশার দেব, কোনো কিছু দিয়ে প্রেশার দেব, মানে এই জলের এটাকে আর বাড়তে না দেওয়ার জন্য যদি আমি এর উপরে প্রেশার দিই, ভালো করে বুঝে নাও, কারণ পরে এখানে মনে করো কোনো কারণে আমি যদি প্রেশার ক্রিয়েট করতে পারি, এটা আমি আগেই বলছি, এটা দিয়ে প্রেশার করছি। এবার এই প্রেশার কত করছি সেটা একটা স্কেলে মাপছি, তখন সেটা হয়ে যাচ্ছে অসমোমিটার। ক্লিয়ার? কি বললাম? যখন আমি এক্সটার্নাল প্রেশার মাপতে পারবো কোনো সলিউশনের কিন্তু মেইনলি সলিউশনের, সলভেন্টের নয় কিন্তু, পিওর ওয়াটার নয় কিন্তু, সলিউশনের উপরে প্রেশার ক্রিয়েট করতে হয়, তাকে বলি অসমোমিটার। আর অসমোস্কোপ কি? এটা একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে অসমোসিস প্রসিডিওরটা আমরা পারি, যেমন পোটাটো অসমোসিস। ওকে, তো এইখানে যে ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝে নাও। এটা একটা থিসেল প্যানেল এবং এখানে লেভেল অফ ইনিশিয়াল সলিউশন, এখানে এটা সুগার সলিউশন দেওয়া হয়েছে। তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন এটা, আর ওয়াটার হচ্ছে কি, এটা হচ্ছে হাই কনসেন্ট্রেটেড সলিউশন, ওয়াটার হচ্ছে লো কনসেন্ট্রেটেড সলিউশন বললে ঠিক হয় না, ওয়াটার বললে শুধু অনলি সলভেন্ট, 100% ওয়াটার। আর এর মধ্যে আমি মিশিয়েছি কি ওয়াটার 100, তার সঙ্গে মনে করো আমি যোগ করে দিয়েছি 20টা সুগার, তাহলে এটা কনসেন্ট্রেট হয়েছে। ন্যাচারালি সেমি পারমিয়েবল মেমব্রেন, একটা কথা বলি, সেমি পারমিয়েবল মেমব্রেন কিন্তু বায়োলজিক্যাল মেমব্রেন হয় না। বায়োলজিক্যাল মেমব্রেন কীরকম হয়? সিলেক্টিভলি অর ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন একমাত্র ল্যাবরেটরিতে আমরা তৈরি করতে পারি। তবে অনেক সময় আমরা এগের যে মেমব্রেন সেটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে ব্যবহার করি। এখানে এগ মেমব্রেন, এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, এটাকে আমরা এগ মেমব্রেন কী করে বার করতে হয় তোমরা জানো, ওটা আমি পরে আলোচনা করছি। সেখান থেকে যদি আমরা সেপারেট করে রাখি, তাহলে জল কেন এখানে হায়ার কনসেন্ট্রেশন, এখানে লো কনসেন্ট্রেশন সলিউশন, তার মানে কি এখানে হায়ার কনসেন্ট্রেশন মলিকুল অফ ওয়াটার প্রেজেন্ট, তাহলে জল এখান থেকে এখানে প্রবেশ করবে এবং পরবর্তীতে দেখব এর লেভেলটা এই ছিল, লেভেলটা বেড়ে গেল। এটা থিসিল ফানেলের মাধ্যমে অসমোসিসের পরীক্ষা। কিন্তু যখন আমি প্রেশার ক্রিয়েট করব তখন সেটা অসমোমিটার হবে, সেটাও বলে রাখলাম, সেটা পরে আমরা আসছি। এই জায়গাটা আমাদের আবার হয়তো আসতে হবে। নেক্সট, এবার আমরা হাইপোটনিক এবং আইসোটনিক তিনটে সলিউশনের নাম পড়েছি। হাইপো মিনস লো, হাইপার মিনস অ্যাভাব, আর হাইপো মিনস বিলো বলতে পারো। আইসো মিনস ইকুয়াল। কার পরিপ্রেক্ষিতে? কোনো একটা সেল, যদি মনে করো এই সেলের পরিপ্রেক্ষিতে, এই সেলটা আছে, এর বাইরের যে সলিউশন আছে, এই সলিউশন যদি হাই হয় তখন হাইপারটনিক, এটা যদি লো হয় সেলের পরিপ্রেক্ষিতে তখন হাইপোটনিক, আর যদি ইকুয়াল হয় তাহলে আইসোটনিক। যেমন ব্লাড কর্পাসেলসগুলো যখন তোমার ব্লাড প্লাজমায় থাকে, তাহলে ব্লাড প্লাজমা যে সলিউশন সে হচ্ছে ইকুয়াল, মানে আইসোটোনিক সলিউশন হচ্ছে কার না, ব্লাড কর্পাসেলের সঙ্গে, যার জন্য কুচকেও যায় না, ব্লাস্টও করছে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম থেকে তো আমরা বুঝি অসমোসিস, এইখানে হাইপোটনিক সলিউশন করেছি। মনে করো এখানে 10% সুগার আমি দিয়েছি, এখানে দিয়েছি 20% সুগার। তার ন্যাচারালি কী হবে? 90টা ওয়াটার মলিকুল বেশি আছে, এখানে 80টা আছে। তাহলে এখান থেকে কটা চলে যাওয়ার কথা, এখান থেকে তাহলে ফ্লো এদিকে হবে। কারণ না, এখানে কনসেন্ট্রেশন বেশি
এখানে কনসেন্ট্রেশন অফ সলিউশন কম, ওয়াটার বেশি আছে বলে এখান থেকে এটা সিলেক্টিভলি পারমিটের মধ্যে দিয়ে গিয়ে দুটোকে ইকুইলিব্রিয়াম করবে। তখন চেহারাটা এরকম হওয়া উচিত। এটাকে বিজ্ঞানসম্মত একটা আমরা আলোচনায় যাচ্ছি। বাস্তব ক্ষেত্রে কী হয় তোমরা খুব ভালো মতন জানো যে রিভার্সিবল এখান থেকে আসা শুরু করে, সেটা আমি আর যাচ্ছি না, এটা বোঝার জন্য। এখানে কনসেন্ট্রেটেড সলিউশন মনে করো এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 10%। তাহলে এখান থেকে জল এদিকে যাবে ডাইলুট। এই যে যেটা সেমিপারমিনেন্ট বারবার বলছিলাম, এই যে ওয়াটার মলিকুলগুলো দেখো, ওয়াটার মলিকুলগুলো অনেক ছোট কার তুলনায়, না সলিউটের জন্য। এবং এখানে যদি প্রেশার ক্রিয়েট করি, প্রেশার দ্যাট ইজ এক্সটার্নাল প্রেশার, যেটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি, সেই এক্সটার্নাল প্রেশার সবসময় বাইরে থেকে করা হবে, কার উপরে, সলিউশনের উপর করা হবে, বুঝে দাও, খবরদার ভুল করো না। আর যখন দেখো প্লান্ট ফিজিওলজিতে বিশেষ করে ট্রান্সপোর্টেড প্লান্টে খুব মাথা পরিষ্কার করে শুনে নাও, পুশিং ফোর্স অলওয়েজ পজিটিভ, পুলিং ফোর্স অলওয়েজ নেগেটিভ। পুশিং ফোর্স কি বললাম, পুশিং ফোর্স অলওয়েজ পজিটিভ হবে, আর পুলিং বা ফোর্স নেগেটিভ হবে। এই যে এক্সটার্নাল প্রেশার দিচ্ছি, এই প্রেশার দেওয়ার পরে জল কিন্তু আর এমন প্রেশার, দেখো লো কনসেন্ট্রেটেড সলিউশন থেকে জল যখন হাই কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে না, লো কনসেন্ট্রেটেড মুক্ত শক্তির পরিমাণ বেশি। সেই মুক্ত শক্তিকে যদি আমার ঠেকাতে হয় তাহলে আমরা ইকুয়াল প্রেশার দিতে হবে, কার দ্বারা, না বাইরের এক্সটার্নাল প্রেশার দ্বারা। তাকেই বলবো হচ্ছে এক্সটার্নাল প্রেশার দিচ্ছি আমরা। এবং এই যে প্রেশার দিচ্ছি কার জন্য, ঘটনাটা কে ঘটিয়েছে, ঘটনাটা ঘটেছে কিন্তু সলিউট, অতএব এটাকে বলবো হচ্ছে প্রেশার। এই অপোজিটে যে যখনই মানে জল এইদিকে পাওয়ার বেশি, এবার এ যে টানছে, যখনই টানছে তখনই হয়ে যাচ্ছে প্রেশার পোটেনশিয়াল। আসবো আমরা পরে, মানে সলিড পোটেনশিয়াল, সেটা আমরা পরবর্তীতে বুঝবো আরও ভালো করে। নেক্সট আমরা বুঝবো টনিসিটি। তোমাদের একটা ভিডিও দিয়েছি, সেটা ভালো করে দেখো। টনিসিটি মিনস কনসেন্ট্রেশন অফ সলিউশন অ্যাজ কম্পেয়ার টু সেল। দ্য সলিউশন আর 3 টাইপ, 3 রকম হতে পারে। হাইপারটনিক, হাইপার মিনস অ্যাভব, আর হাইপারটনিক মিনস অ্যাভব দ্য কনসেন্ট্রেশন অফ সেল। সেলের বাইরে যে সলিউশন থাকবে সেটা সেলের থেকে বেশি কনসেন্ট্রেশন হলে পরে তখন হাইপারটনিক সলিউশন সেলের পরিপ্রেক্ষিতে। হাইপোটনিক মানে বিলো দ্য কনসেন্ট্রেশন অফ সেল, তাহলে বাইরের যে সলিউশনটা, যে দ্রবণ, তার ঘনত্ব কোষের দ্রবণের থেকে কম। আইসোটনিক মিনস সেম কনসেন্ট্রেশন অফ সেল, বাইরের সলিউশন আর সেলের কনসেন্ট্রেশন সেম। কি হতে পারে, যে কোনো একটা প্লান্ট সেলকে আমরা যদি হাইপো এবং আইসোতে ফেলি তাহলে কি হবে, আর যদি একটা অ্যানিম্যাল সেলকে হাইপো আইসোতে ফেলি তাহলে কি হবে। আমরা প্রথমে দেখে নিই যে প্লান্ট সেল, এটা হচ্ছে প্লান্ট সেলের ক্ষেত্রে আলোচনা করছি। কি করছি না, আইসোটনিকে দিচ্ছি। আইসোটনিকে যখনই আমরা দিচ্ছি তার মানে সেলের কনসেন্ট্রেশন, দ্য প্রোটোপ্লাজম কনসেন্ট্রেশন অফ সেল ইজ ইকুয়াল দ্য আউটার সাইড লিকুইড অর সলিউশন অফ দ্য সেল, সবসময় এক। তাহলে কী হবে, এক অণু জল যদি ঢোকে তাহলে এক অণু জল আবার বেরিয়েও যাবে। সেই অবস্থায় আমরা একে ফ্লাসিড বা উইলস বলছি, নর্মাল বলছি না। কেন, তার ব্যাখ্যা দিচ্ছি পরে। অথচ আমি যদি অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে বলি, আইসোটনিকে যদি রাখি, তাহলে এক অণু জল ঢুকবে যেমন এক অণু জল বেরিয়ে যাবে, তাকে আমি নর্মাল বলছি। দেখো প্লান্ট সেলের ক্ষেত্রেও কিন্তু নর্মাল বলা যেত, তো সেখানে ফ্লাসিড কেন বলছি, মানে জলের চাহিদা থাকছে। এখানে একটা জিনিস বোঝো যে প্লান্ট সেলের ক্ষেত্রে
মেটাবলিজম এত পরিমাণে হতে থাকে যে 10টা যদি জলের অণু প্লান্ট সেলে প্রবেশ করে তার মধ্যে একটি কিন্তু মেটাবলিজমে যুক্ত হয়ে যায়, 9টা ফেরত চলে যায়। আমি একটু বোঝানোর জন্য বলছি, এই যে ঘাটতিটা, এই ঘাটতিটার জন্য প্লান্ট সেল সবসময় ফ্লাসিড থাকে বা উইলস থাকে আইসোটোনিক সলিউশনে। কিন্তু অ্যানিম্যাল সেলে কিন্তু এই ঘটনাটা হবে না। দেখো প্লান্ট সেলের মধ্যে কী হচ্ছে না, ফটোসিনথেসিস হচ্ছে এবং এখানে রেসপিরেশন হচ্ছে। রেসপিরেশন আরবিসিতে কিন্তু হচ্ছে না, তো অন্য সেলে হচ্ছে। কিন্তু এই যে ফটোসিনথেসিস, সেখানে জলের প্রয়োজন হচ্ছে, সেই জন্য কিছু ঘাটতি থাকে। সেই জন্য আমরা কিন্তু ফ্লাসিড কথাটা ইউজ করি, নট নর্মাল ইন কেস অফ প্লান্ট সেল। এটা বুঝলাম। তাহলে যদি আইসোটোনিকে আমরা ফেলি তাহলে কি কন্ডিশন হবে। নেক্সট, যদি হাইপোটনিকে আমরা দিই, হাইপোটনিক মানে বাইরে লো কনসেন্ট্রেশন, ভেতরে হাই কনসেন্ট্রেশন। তো ভেতরে যদি হাই হয় কি সলিউশন, কিন্তু তাহলে জল এখান থেকে এখানে প্রবেশ করবে সেল স্যাপের মধ্যে। আস্তে আস্তে কী হবে, প্রথমে সেন্ট্রাল ভেকুল বাড়বে, টোনোপ্লাস্টে, মানে টোনোপ্লাস্ট হচ্ছে সেন্ট্রাল ভেকুলের বাইরের যে আবরণ, ভেকুলের বাইরের আবরণকে টোনোপ্লাস্ট বলে। তার উপর চাপ পড়বে, সাইটোপ্লাজমের উপর চাপ পড়বে, সেল মেমব্রেনের চাপ পড়বে, সেল ওয়ালের উপর চাপ পড়বে। সেল ওয়াল কিন্তু যতটা রিজিড এবং ইলাস্টিক ততটা বাড়তে পারবে, তারপর আর বাড়তে দেবে না। এই অবস্থায় কিন্তু প্লান্ট সেলটা টার্জিড হয়ে গেল। এগুলো আমরা পড়বো, টার্গার প্রেশার কি, আগে বুঝে নাও ব্যাপারটা, আগে ভালো করে বোঝো। ঠিক একইভাবে যদি আমরা হাইপোটনিক সলিউশনে আমরা আরবিসিকে দিই, আমরা জানি আরবিসি মোটামুটি 0.9% তোমার কী থাকে, NaCl থাকে, আর 5% মতন গ্লুকোজ থাকে। তো এরা এই অবস্থায় সে নর্মাল সলিউশন থাকে। তো এখানে যখনই আমরা হাইপোতে দিলাম তখন কী হবে, জল ঢুকবে। যেহেতু বাইরে কোনো বর্ম নেই, অতএব জল ঢুকে বাড়তে 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 এক সময় ব্রাস্ট করবে কি সেল মেমব্রেনটা। সেই জন্য তাকে আমরা বলবো লাইসিং করা বা লাইজড সেল। আর প্লান্ট সেলের ক্ষেত্রে টার্জিড সেল। নেক্সট, যদি আমরা এই দু ধরনের সেলকেই আমরা এবার হাইপারে দিচ্ছি, তার মানে বাইরে হচ্ছে তোমার হাই কনসেন্ট্রেশন, ভেতরে হচ্ছে লো কনসেন্ট্রেশন অফ সলিউশন। এই অবস্থায় কী হবে, হাইপারে যখন দেব তখন ভেতরের তরল থেকে জল বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসলে কি হবে, প্রথমে জল বেরিয়ে যাবে কার কাছ থেকে, তোমার সেন্ট্রাল ভেকুল থেকে, তারপরে সাইটোপ্লাজম থেকে, না প্রথমে সাইটোপ্লাজম, তারপর সেন্ট্রাল ভেকুল। তারপরে কী হবে, আর যখন পারবে না তখন প্রোটোপ্লাজম সেল মেমব্রেন সহ কুঁচকে যায়, ভেতর দিকে চলে আসবে। এই যে ভেতর দিকে চলে আসলো প্লাজমা মেমব্রেন, এই মাঝখানে যে লিকুইডটা ঢুকলো কোনটা না, এই হাইপারটোনিক সলিউশন ঢুকেছে। কারণ আমরা জানি সেল ওয়াল ইজ পারমেবল। সেল ওয়াল কিন্তু কখনোই অসমোসিসের জন্য বেরিয়ার নয়। সেল ওয়াল সলুট এবং সলভেন্ট সবাইকে পাস করায়। সেই জন্য এই ইনবিটুইন প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়ালে যদি আমরা হাইপারটোনিকে দিই, তাহলে ইনবিটুইন টু মেমব্রেন সেখানে কি থাকবে, হাইপারটোনিক সলিউশন থাকবে। এটা বুঝে রাখো, এখানে কোশ্চেন হয় কিন্তু। তাহলে কি হচ্ছে, এটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে তোমার প্রোটোপ্লাজমটা। একে আমরা প্লাজমোলাইজড বা প্লাজমোলাইসিস বলি, অথবা একে আমরা সিলভেন্ট অবস্থাও বলি। তাহলে একে যদি প্লাজমোলাইসিস বলি, তার মানে কি, এক্স অসমোসিস, এক্স অসমোসিস যদি হয় তাহলে প্লাজমোলাইসিস হচ্ছে। তাহলে এটা হচ্ছে এন্ড অসমোসিস, তাহলে টার্জিড হচ্ছে। ভালো করে বোঝা আছে।
ঠিক একই ঘটনা যখন আমরা আরবিসির ক্ষেত্রে করব, তখন কিন্তু এটা কি হবে না, জল বেরিয়ে যাবে এবং এটা প্লাজমোলাইজড হবে, মেনলি কী হবে, ক্রিনেটেড অবস্থায় আসবে, সেভরিং ক্রিনেটেড অবস্থায় আসবে, সংকুচিত হয়ে যাবে, একদম কুঞ্চন অবস্থায় আসবে যাকে বলা হয়, কারণ তার বাইরে প্রোটেকশন দেওয়ার কোনো জন্য সেল ওয়াল নেই। ক্লিয়ার? তাহলে টনিসিটির আমরা 3 রকম সলিউশনটা ভালো করে বুঝে নিলাম, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। যেমন আইসোটনিকে যখন আমরা দিচ্ছি তখন দুটো মলিকুল যেমন ঢুকছে তেমন আবার বেরিয়েও যাচ্ছে দুটো মলিকুল। তাহলে এই অবস্থাতে আমরা সলিউশন, এখানে মুভমেন্ট, নেট মুভমেন্ট অফ ওয়াটার, নো নেট মুভমেন্ট অফ ওয়াটার, অ্যানিম্যাল এবং প্লান্টস, তবু একে আমরা বলি ফ্লাসিড বলি, কিন্তু মনে রাখো, আর এটাকে বলি নর্মাল। ইন কেস অফ হাইপোটনিক মানে বাইরে সলিউশন, তাহলে জল ঢুকবে, ওয়াটার শুধু ঢুকবে, এর মধ্যে দিয়ে বেরোবে খুব কম, যার ফলে এর লাইসিস হবে, ব্রাস্ট করবে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এটা অ্যানিম্যাল সেল আর এটা প্লান্ট সেল। তো এর ক্ষেত্রে কি বাইরে প্রোটেকশন আছে সেল ওয়াল, তাহলে জল ঢুকবে যখন, তখন দেখা যাবে যে এর ক্ষেত্রে এন্ডোঅসমোসিস হচ্ছে। এন্ডোঅসমোসিস হলে কি দেখা যাবে না, এর টার্জিট অবস্থা আসবে, টার্গেট প্রেশার এর ক্ষেত্রে বেড়ে যাবে, টার্গেট প্রেশার কখন বাড়ছে, যখন তাকে আমি হাইপোটনিক সলিউশনে রাখছি প্লান্ট সেলের ক্ষেত্রে, তাই তো। এবং তার ক্ষেত্রে এই যে অন্য ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে, এটা এই ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়ালের ক্ষেত্রে আমরা কি হবে, যদি হাইপারটনিক সলিউশনে রাখি তাহলে কি হবে, অ্যানিম্যাল সেল ক্রিনেশন হবে, সংকুচিত হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কি হবে না, প্লাজমোলাইসিস। তাহলে ডিপ্লাজমোলাইসিস কথাটাও আছে, কিন্তু এনসিআরটিতে কিন্তু ডিপ্লাজমোলাইসিস কথাটা নেই, তবে প্লাজমোলাইসিসের রিভার্সেবল রিঅ্যাকশনের কথা উল্লেখ করা আছে। তাহলে এবার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, কখন কি ঘটছে। নেক্সট আমরা যেটার মধ্যে ঢুকছি সেটা দেখো, অনেকেই বলে যে সমুদ্রের জল খাওয়া উচিত না। কেন খাওয়া উচিত না? না, সমুদ্রের জল, সি ওয়াটার, মোর কনসেন্ট্রেটেড দেন আওয়ার বডি সেল। আমাদের দেহের যে সেলের প্রোটোপ্লাজমের যে কনসেন্ট্রেশন, তার থেকে অনেক বেশি কনসেন্ট্রেটেড অবস্থা হচ্ছে সি ওয়াটার। তাহলে সি ওয়াটার খেলে কি হবে, এখানে আমি দিয়েছি কি, লাইনিং অফ সেল, মানে লাইনিং সেল অফ গাট, মানে এই যদি গাটের যে কোনো অংশই ধরো, মনে করে স্টমাকই হয়, যদি যে কোনো জায়গা ধরো, এইখানে যে সেলগুলো আছে, এইখান থেকে যখনই তুমি সি ওয়াটার গেল, সি ওয়াটার যাচ্ছে এর মধ্যে দিয়ে, সঙ্গে সঙ্গে এটা হাই কনসেন্ট্রেটেড, তাহলে এখান থেকে হাই কনসেন্ট্রেটকে লো করার জন্য কি হবে না, জল বেরিয়ে যাবে, H2O এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এগুলো ডিহাইড্রেটেড কন্ডিশন হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে ডিহাইড্রেশন অফ বডি টিস্যু অকার ইফ সি ওয়াটার ড্রিঙ্ক। ক্লিয়ার? এবার এখানে কতগুলো ব্যাপার বলার আছে, দেখো, গ্লুকোজ, সুক্রোজ, এই সমস্ত মলিকুল যদি জলের সঙ্গে মেশে, তাহলে 1H2O প্লাস 1 সুক্রোজ বা গ্লুকোজ হয়। কিন্তু NaCl 1H2O, তার সঙ্গে যদি NaCl এর এক অণু তুমি যোগ করো, তোমাদের কেমিস্ট্রিতেই আছে যে এখানে কী হবে না, এরা আলাদা হয়ে যাবে। তখন কি, এরা ডবল সলিউশন, কিন্তু দেখো 1% এখানে গ্লুকোজ বা সুক্রোজ দাও আর 1% তুমি NaCl দাও, NaCl কিন্তু কাজ করবে 2% হিসাবে, কারণ এটা ভেঙে গিয়ে Na হয়ে জলের সঙ্গে যুক্ত হবে H2O, আর Clও কিন্তু H2ওর সঙ্গে যুক্ত হবে। তার মানে এ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। এখান থেকেও কোশ্চেন করতে পারে, NaCl 1% NaCl, আর একটা সলিউশন 1% NaCl আছে, একটা সলিউশনে 1% গ্লুকোজ বা সুক্রোজ আছে, জল কোন দিক দিয়ে কোন দিকে যাবে, তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন কোনটা হয়ে যাবে, NaClটা।
নেক্সট অসমোসিস হচ্ছে টু টাইপস হয়, কি এন্ডোসমোসিস আমরা পড়লাম। এন্ডোসমোসিস সেল ইন হাইপোটনিক সলিউশন, যদি এই সেলটাকে যদি আমরা হাইপোটনিক সলিউশন রাখা হয় তাহলে রেজাল্ট কী হবে, দে হাইপোটনিক সলিউশন, হাই সলিউশন না, এটা হচ্ছে হাইপো, আমি হাইপো লিখে দিই, হাইপোটনিক সলিউশন, তাহলে জল এখান থেকে এখানে প্রবেশ করবে, তাহলে ইনক্রিজ হবে সেলের, ঠিক আছে। প্লান্ট সেল ক্ষেত্রে তখন ডিপ প্লাজমোলাইজ বা টার্জিড হবে, আর অ্যানিমেল হচ্ছে লাইজড হয়ে যাবে বা লাইসিস দেখা যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? প্রশ্ন কিন্তু করতে আসবে যে কোনো একটা কোষকে কোনো একটা সলিউশনে রাখা হলো, তার ভলিউম বৃদ্ধি পেল, বাইরের সলিউশনটা কি? এক্স অসমোসিসটা কি না, হাইপারটনিকে যদি রাখি, এরকম হাইপারটনিক সলিউশন যদি একটা কোষকে রাখি তাহলে সেই কোষটা আরও ছোট হয়ে যাবে, কারণ এখান থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য রিডাকশান অফ ভলিউম হবে। প্লান্ট সেলের ক্ষেত্রে প্লাজমোলাইজড হবে, এনি সেলের ক্ষেত্রে কিনেটেড হবে। ক্লিয়ার? আর আইসোটোনিক ক্ষেত্রে তোমরা জানো। তাহলে অসমোসিস টু টাইপস, এই ক্ষেত্রে এন্ডোসমোসিস আর হচ্ছে এক্সোসমোসিস। আর সেল টু সেল অসমোসিস কি, এটা আমরা জানি, যখন একটা সেল থেকে আরেকটা সেলে জলের অণু যায়, এটা আমরা পরবর্তীতে ডিটেলসে পড়ব। সেল টু সেল অসমোসিস, এখানেও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এখান থেকে H2 কেন এখানে যাবে সেটাও আমরা পরবর্তীতে ডিটেলসে পড়ব। এখানে একটুকু বুঝে রাখো যে প্রথম এ পার্টটা আর বি সেলের হচ্ছে কি, এখান থেকে কেন এখানে যাবে না, এটা হচ্ছে লো কনসেন্ট্রেশন অফ সলিউশন অফ প্রোটোপ্লাজম, আর এটা হাই কনসেন্ট্রেশন প্রোটোপ্লাজম, সেই জন্য এ থেকে বিতে যাবে জল। এতক্ষণ পরে এসছি অসমোটিক প্রেশার। অসমোসিস তো আমরা পড়লাম, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবে। অসমোটিক প্রেশারটা কি, এবং এই প্রেশারটা অলওয়েজ পুশ করা হচ্ছে, তার মানে এটা পজিটিভ প্রেশার, ভালো করে বুঝে নাও। এ সলিউশন ইজ সেপারেটেড ফ্রম এ পিওর সলভেন্ট বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন। একটা সলিউশন, এই মনে করো এই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমি পার্থক্য করেছি, এটা হচ্ছে পিওর ওয়াটার আর একটা সলিউশন, ঠিক আছে। তো এই জায়গাটায় কি হবে এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, এটাকে যদি আমি অন্যভাবে একটু করি তাহলে আরেকটু ভালো হয়। যে এখানে এরকম একটা ইউটিউব যদি নিই, এইটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা হচ্ছে পিওর ওয়াটার, মানে 100% H2O, আর এটা হচ্ছে সলিউশন। ধরে নাও 20% সলিউশন, তখন কি হবে, সলভেন্ট ফ্লোস টুয়ার্ডস দ্য সলিউশন। কি বলছে, সলভেন্ট যাবে কোথায় না, যেদিকে সলিউশন সেদিকে যাবে, পিওর ওয়াটার থেকে। ক্লিয়ার? দ্য ফ্লো অফ সলভেন্ট ক্যান বি স্টপ, এই ছিল, এই লেভেল ছিল, এখান থেকে যাচ্ছিল, যেতে যেতে এর সলিউশনের কি, এটা আপওয়ার্ড বাড়তে থাকবে। কিন্তু বলছে ফ্লো অফ ওয়াটারকে আমি বন্ধ করতে পারবো কখন, যদি এখানে আমি এবার বাইরের থেকে প্রেশার ক্রিয়েট করি, এখান থেকে প্রেশার, এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করি। কতটা জোরে ক্রিয়েট করব না, কতটা প্রেশার দিতে হবে না, যে ফোর্সে, দেখো ওয়াটার মলিকুল যখন সলভেন্ট যাচ্ছে তার তো একটা ফোর্স আছে, এনার্জি আছে, সেই শক্তিটা যত শক্তি যাচ্ছে সেই ইকুয়াল শক্তি যদি আমি সলিউশনের উপর থেকে দিই তাহলে ওয়াটার মলিকুল আর যেতে পারবে না, এটাকেই বলবো আমরা অসমোটিক প্রেশার। দেখো কি বলছে, দ্য ফ্লো অফ সলভেন্ট ক্যান বি স্টপ
বাই এক্সার্টিং এক্সটার্নাল প্রেশার অন দ্য সলিউশন। তাহলে এক্সটার্নাল প্রেশার কোথায় দেবো, সলভেন্টে না সলিউশনে? কোশ্চেন আসতে পারে, সলিউশনে দেবো। দ্য এক্সার্টিং এক্সটার্নাল প্রেশার হুইচ স্টপ ফ্লো অফ সলভেন্ট ইজ কল্ড অসমোটিক প্রেশার। তাহলে এই যে স্টপ করছে কাকে, সলভেন্টকে, সেই প্রেশারটা ইকুয়াল হবে কার সঙ্গে না অসমোটিক প্রেশারের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে সলভেন্টের যে প্রেশারে সলভেন্ট লো থেকে মানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন অফ সলিউশনে যাচ্ছিল, সেখানে বাধা দেওয়ার জন্য যে প্রেশার দরকার সেটা ইকুয়াল হবে সলভেন্টের ফ্লো অফ প্রেশারের সঙ্গে। এই যে ডায়াগ্রামটা তুমি দেখলে বুঝতে পারছো, অ্যাপ্লাইড এক্সটার্নাল প্রেশার নিডেড টু স্টপ স্মসিস। নর্মাল অবস্থায় কি মনে করো, এটা হচ্ছে পিওর সলিউশন, 100% সলিউশন, এখানে সলিউশন 20%। তাহলে এখানে কি, যদি আমি 100টাই ধরি, এখানে 100টাই জলের অণু আছে, এখানে 80টা H2O অণু আছে, ওকে, এখানে 100টা H2O আছে। তা নর্মালি এই যে অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোর দিকে জল সেমিপারমেবল মেমব্রেনের মাধ্যমে চলে যাবে। তাহলে কনক্লুশনটা কি, দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল প্রেশার, অ্যাপ্লিকেশন প্রেশার এক্সটার্নাল করছি, ক্যান স্টপ দ্য ফ্লো অফ সলভেন্ট ইনটু সলিউশন। তাহলে সলভেন্টকে স্টপ করতে পারি সলিউশনের দিকে অ্যাক্রস সেমিপারমেবল মেমব্রেন ইন এ রিজিড ভেসেল। দেখো রিজিড ভেসেল কেন, সেল ওয়াল অলসো রিজিড ভেসেল, সেইভাবে আমরা কিন্তু করব। এখানে কিন্তু এমন ভেসেল করবো যে সেটা নন রিজিড এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, এবং নিউমেরিক্যালি এই যে প্রেশারটা ইকুয়াল টু দ্য অসমোটিক প্রেশার অফ দ্য সলিউশন। তাহলে এক্সটার্নাল প্রেশার আমরা ততটাই দেব যেটা অসমোটিক প্রেশার ছিল। তাহলে অসমোটিক প্রেশার কেন হলো ভালো করে বোঝো। এই যে এখানে অসমোটিক প্রেশার কার বেশি, এটা যদি এ টিউব হয়, এটা যদি বি টিউব হয়, অসমোটিক প্রেশার কার বেশি? অসমোটিক প্রেশার এর হচ্ছে হাই, হাই অসমোটিক প্রেশার, এর হচ্ছে লো অসমোটিক প্রেশার। এই হাই অসমোটিক প্রেশারটা কে ক্রিয়েট করেছে? এই যখন আমি সুগার দিয়েছি তখনই সে হাই অসমোটিক প্রেশার ক্রিয়েট করে ফেলেছে। তাহলে এই অসমোটিক প্রেশার হাইতে লোড থেকে চলে যাচ্ছে কোথায় না, হাই কোথায় ক্রিয়েট হয়েছে? সলিউশনে। তাহলে এখান থেকে জলের অণু যাবে। এবার এই যে প্রেশারে যাবে সেই প্রেশারটাকে আটকানোর জন্য যদি আমি সেম প্রেশার এখানে এক্সটার্নাল প্রেশার দিই, তাহলে এটা স্টপ হয়ে যাবে। তাহলে এই যে বাইরের প্রেশারটা, যেটাকে আমরা বলছি বাইরের প্রেশার দিচ্ছি, সেটা নিউমারিক্যালি একদম সেম হবে অসমোটিক প্রেশার। সেই জন্য বলছে হচ্ছে এক্সটার্নাল প্রেশার ইজ ইকুয়াল টু দ্য অসমোটিক প্রেশার অফ সলিউশন। অসমোটিক প্রেশার কে ক্রিয়েট করে? সলিউশন। সলিউশনে কে ক্রিয়েট করে? সলিউট। ভালো করে বুঝো না, এই জায়গাটা তোমাদের গন্ডগোলটা হয়ে যায়। সলিউট ক্রিয়েট করছে অসমোটিক প্রেশার তার সলিউশনে, সেই জন্যই জলের অণু চলে আসছে যেখানে লো কনসেন্ট্রেশন সলিউশন। এই অসমোটিক প্রেশারকে আমরা পাই দিয়ে চিহ্নিত করি। এই অসমোটিক প্রেশার কতগুলো ফ্যাক্টরস আছে এফেক্ট করে, সেটা কি ফার্স্ট হচ্ছে কি টেম্পারেচার। তাপমাত্রা যদি বাড়াও তাহলে কি জলের অণুর গতিশক্তি বেড়ে যাবে। তাহলে অসমোটিক প্রেশার মানে এটা যে গতিশক্তি দিতে পারবে, তার থেকে যদি টেম্পারেচার হাই করো, টেম্পারেচারকে যদি হাই করে দাও, তাহলে তোমার প্রেশারটাকেও তোমাকে হাই করতে হবে, প্রেশারটাকেও হাই করতে হবে। ক্লিয়ার হয়েছে? কী কী ক্রাইটেরিয়া, যে যদি কোনো মিডিয়ামে যদি টেম্পারেচার যদি বেড়ে যায় অসমোটিক প্রেশারের, তাহলে কি হবে না, তোমার যে ফ্যাক্টর কাজ করছে অসমোটিক প্রেশারে, তাহলে প্রেশারটাও তোমাকে এক্সট্রা বেশি দিতে হচ্ছে। কনসেন্ট্রেশন অফ সলিউট, এই সলিউটের কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে যায় তাহলে অসমোটিক প্রেশার বেড়ে যাবে এই সলিউশনে, তাহলে জল বেশি করে ঢুকবে। যদি কম হয়ে যায় তাহলে কম হবে, ঠিক বিপরীতে। আমি একটা বলছি আয়োনাইজেশন অফ সলিউটস। হ্যাঁ, দেখতে হবে কি, যদি সুগার হয়, সুগারের সঙ্গে 1% সুগার যদি হয় তাহলে 1% সলিউশন, কিন্তু 1% যদি NaCl, আগে যেটা বলছি NaCl বা
1% NaCl বা 1%, দেখো 1% বেরিয়াম ক্লোরাইড যদি হয়, তাহলে এই 1%-এর মধ্যে সুগারের সঙ্গে 99টা ওয়াটার মলিকুল ফ্রি আছে, এখানে 98টা ওয়াটার মলিকুল ফ্রি আছে, এখানে 97টা ওয়াটার মলিকুল ফ্রি আছে। দেখেছো, 1% কিন্তু প্রত্যেকটাই। সেই জন্য যে আয়োনাইজ সলিউশন যদি হয় তাহলে কিন্তু নন আয়োনাইজ সলিউশন থেকে তার অসমোটিক প্রেশার বেড়ে যাবে। হাইড্রেশন সলিউশন, কিছু কিছু পার্টিকেলস আছে যাদের হাইড্রেশন, মানে মনে করো 1% এমন একটা হাইড্রেট পার্টিকেল দিল, 1%, এই পার্টিকেল যখন দিলাম তখন 99টা ফ্রি ওয়াটার মলিকুল, কিন্তু দেখা যাচ্ছে 5টা তোমার ওয়াটার মলিকুলকে যুক্ত করে নিজের গায়ের সঙ্গে, তাহলে তখন চলে আসলো কি 99 - 5 = 94। এর কিন্তু আরও বেশি বাড়াচ্ছে। ইমবাইবিশনের ক্ষেত্রেই আমরা পাবো, কিছু কিছু যখন গায়ে লেগে থাকবে, হ্যাঁ, সেখানে এগুলো হচ্ছে হাইড্রেশন অবসোলুট পার্টিকেল যদি হয় সেক্ষেত্রেও বাড়বে। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় আবার বলবে, আবার বোঝাবো। নেক্সট আমরা যাব মেজারমেন্ট অফ অসমোটিক প্রেশার। দেখো এগুলো পরবর্তীতে লাগবে এবং এখানে বুঝিয়ে যাচ্ছি এবং এখান থেকে কোশ্চেন পড়ে, এই নয় যে কোশ্চেন পড়ে না তবুও আমি পড়াচ্ছি। তাহলে কীভাবে মেজার করবো অসমোটিক প্রেশার, খুব ভালো করে বুঝবো। অসমোটিক প্রেশারটাকে এক্সটার্নাল প্রেশার দিয়েছি যে আমি, যেটা সেইটার বিরুদ্ধে যে প্রেশার, তাহলে অসমোটিক প্রেশারকে আমরা কি বলছি না, পাই দিয়ে। ইজ the pressure, osmotic pressure is a pressure which prevents the increase of the volume of the solution. ক্লিয়ার হয়েছে? ভলিউমটা তো বাড়াতে, যেই ভলিউম কেন বাড়ছিল, ভলিউমটা বাড়ছিল এই যে টিউবটা, এই টিউবটাতে এখানে যখন সেমি পারমিয়াবল মেমব্রেন, এখানে ছিল লেভেল, এটা লেভেল ছিল, এটা যদি লো হয় এটা হাই হয়, তাহলে এখান থেকে জলের অণু যখনই এর মধ্যে যাচ্ছে তখন এটা বাড়ছে, এখানে চলে গেছে, এই যে বেড়ে গেছে। ঠিক সেলের ক্ষেত্রেও তাই বেড়ে যাচ্ছে, যখন তাকে বাড়তে দিতে গেলে, যখন বাড়তে, তখন প্রিভেন্ট করতে গেলে কী করতে হবে, আমরা বাইরে যদি হয় তো বাইরে এক্সটার্নাল প্রেশার ইউজ করি। এখানে একটা কথা বলি, মনে করো তুমি গ্লুকন ডি বা গ্লুকোজ তুমি একটা জলের মধ্যে মিশিয়েছো, তাহলে সেই জলে যখন পিওর ওয়াটারের মধ্যে মনে করো তুমি 100 গ্রাম বা একটা সাপোজ মিনিমাম তুমি একটা সুগার মলিকুল গ্লুকোজ মিশিয়েছো, তাহলে সেই সলিউশনটা যে তৈরি হলো তার অসমোটিক প্রেশার বাড়লো না কমলো, ভালো করে বুঝতে হবে। কারণ সলিউট যখনই ঢুকলো তখন ওয়াটার মলিকুলের শক্তি কমলো না বাড়লো, কমে গেল। এই যখনই কমলো ওয়াটার মলিকুল, খুব ভালো করে বুঝে নাও, তাহলে কি অসমোটিক পোটেনশিয়াল যেটা কমে গেল সেটা মাইনাসে রান করবে, আর প্রেশারটা পজিটিভ। তারপরে অপোজিট, সেম বাট অপোজিট। ক্লিয়ার হয়েছে? তো ব্যাপারটা এখানে আরও ভালো করে যদি না বুঝতে পারো, আমি কিন্তু পরবর্তীতে আবার এসব জায়গায় বোঝাবো। তাহলে অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার ইজ দ্য প্রেশার হুইচ প্রিভেন্ট দ্য ইনক্রিজ অফ দ্য ভলিউম অফ দ্য সলিউশন। যে প্রেশারে সলভেন্ট মলিকুল যাচ্ছিল, ঠিক সেম প্রেশারটা আমরা বাইরের থেকে সলিউশনের উপর দেবো। রিমেম্বার, অ্যাপ্লাই করবো কোথায়, সলিউশনের উপরে, তাহলে কিন্তু প্রেশারটা কী হবে, সমান হয়ে যাবে। প্রেশারটা যদি সমান হয় তবেই আর অসমোসিস হবে না। এবার পরবর্তীতে আমরা যাব, কেন মাইনাস বলেছিলাম সেটা আমরা আরও ভালো করে বুঝবো। অসমোটিক প্রেশার ডিনোটেড অ্যাজ পাই, ভ্যালু অফ অসমোটিক প্রেশার ইন্ডিকেট পাই ইজ ইকুয়াল টু সিআরটি। এই সিআরটিকে অনেক সময় এসও বলা হয়, সে যাই বলুক, এটা কনস্ট্যান্ট থাকে, গ্যাস কনস্ট্যান্ট। তাহলে পাই, তাহলে অসমোটিক প্রেশারের সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন। আগে যে পড়িয়েছি দেখো, আগেরটাই বুঝে এসেছি। তার মানে কোনো সলিউশনের
যদি সলিউট মেশানো হয় তার কনসেন্ট্রেশন বাড়লো, তার মানে সেই সলিউশনের অসমোটিক প্রেশার বেড়ে গেল মানে সে জল আরও খাবে। ক্লিয়ার? টেম্পারেচার বাড়ালাম, টেম্পারেচার যেই বাড়ালাম সঙ্গে সঙ্গে কি হলো না, তার অসমোটিক প্রেশার বেড়ে গেল, এনার্জি বেড়ে গেছে, অসমোটিক প্রেশার বেড়ে গেছে। সেই জন্য অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সলিউশন, অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার অফ সলিউশন। যদি সলিউশনের টেম্পারেচার বাড়ায় তাহলে গতিশক্তি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে এবং তার অসমোটিক প্রেশার বাড়বে। তাহলে অসমোটিক প্রেশারটা কি? যেটা প্রিভেন্ট করবে কোনো কোষের ভলিউম বা আকার বাড়াতে। মনে করো এই একটা কোষ আছে, এই কোষে জল ঢুকছে, জল ঢুকতে ঢুকতে এর চেহারাটা হয়ে গেছে এইরকম বড়, এবার আর জল ঢোকার দরকার নেই। তাহলে কি হবে? এ বাইরে সেল ওয়াল আছে, তাহলে এ যখন একে বাড়াচ্ছে তখন অপোজিট প্রেশার দিচ্ছে কে? ওয়াল প্রেশার। এগুলো পড়বো, সেল ওয়াল। তাহলে এই যে প্রেশারটা হলো এটাই হচ্ছে টার্গার প্রেশার। সেই জন্য টার্গার প্রেশার অলওয়েজ নেগেটিভ হচ্ছে। কেন না? টার্গার প্রেশার হচ্ছে কি খিচ্ছে আর ওটা দিচ্ছে। এটা আমরা ভালো করে বুঝবো যে টার্গার প্রেশার আর ওয়াল প্রেশার যখন ইকুয়াল হয়ে যাবে তখন কোষটা টার্জিট অবস্থায় থাকবে। ডিফিউশন প্রেশার ডেফিসিটটা কি সেটাও কিন্তু এর সঙ্গে রিলেটেড, পরবর্তীতে আমরা যাব। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম আমরা যে অসমোটিক প্রেশার সেই প্রেশার যা কোনো কোষের ভলিউমকে বাড়াতে বাধা দেবে, তার মানে সেটা হচ্ছে কি আমাদের বাইরের থেকে। তাহলে অসমোটিক প্রেশার বাড়বে কিসের জন্য? কনসেন্ট্রেশন বাড়লে সলিউশনের। অসমোটিক বাড়বে কিসের জন্য? টেম্পারেচার বাড়লে। ওকে, যেটা এতক্ষণ আগে বলছিলাম যে কেমিস্ট্রিতে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি বলতে আমরা জানি। দেখো 1% NaCl এর ক্ষেত্রে আমরা জানি কি জলে গেলেই 1% এটা হয়ে যাবে NaCl, তাহলে 2% হয়ে যাচ্ছে ইজুয়াল টু। কিন্তু এটা আমরা এখানে লিখছি বোঝানোর জন্য, এটা হচ্ছে বায়োলজি, এটা কিন্তু কেমিস্ট্রি না। এখানে কিন্তু 2 আর 2 4 হতে পারে, 2 আর 2 1 হতে পারে, 2 আর 2 2 হতে পারে। তাহলে এখানে দুটো অক্সিজেন H2 মলিকুল অ্যাসিড হয়েছে, তাহলে ফ্রি থাকছে 100টার মধ্যে কত? 98টা। বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুমি ইকুয়াল করে দেখো, তাহলে 3টে 1 2 এবং 3, তাহলে ফ্রি থাকছে 97টা। তাহলে এখানে সলিউশন কোনটা গাঢ় কোনটা কম গাঢ় পরিষ্কার হয়ে গেছে। তাহলে গাঢ় কিন্তু হয়ে গেল বেরিয়াম ক্লোরাইড, মোর কনসেন্ট্রেটেড সলিউশন দেন 1% NaCl সলিউশন। ঠিক একইভাবে তার থেকেও কিন্তু 1% ফেরিক ক্লোরাইড সলিউশন যদি হয় সে আরও বেশি, কারণ তার H2 কিন্তু আরও কম, তাই না? তাহলে আমরা এটা বুঝলাম। কিন্তু সুগারের ক্ষেত্রে কি হলো? 1% যদি সুগার আমরা হয় তাহলে সেখানে 99 ওয়াটার মলিকুল 100টার মধ্যে ফ্রি থাকছে। তাহলে 1% সবই কিন্তু প্রশ্ন কিন্তু আমি দেবো বাবা এখান থেকেই। অতএব এইসব জায়গাগুলো ভালো করে বুঝে নাও। একটা জিনিস জানবে যে পড়বে যখন, বুঝবে যখন, পুঙ্খানুপুঙ্খ বুঝে নাও। কারণ এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কোথা থেকে আসে? ওয়াটার পোটেনশিয়াল, টার্গার প্রেশার, অসমোটিক প্রেশার, ওয়াল প্রেশার, সাকশন প্রেশার, ডিফিউশন প্রেশার ডেফিসিট, এই কটা জিনিস যদি ঠিকঠাক বোঝা যায় যে কোনো অঙ্ক দিক না কেন আমরা পারবো। আমরা অঙ্কও করবো, এর উপরে অনেক অঙ্ক করা যাবে, অনেকভাবে বোঝা যাবে কোনটার থেকে কি হবে না হবে। অতএব বুঝে নাও ভালো করে। তোমাদের জন্য প্রত্যেকটা খেটে খেটে কিন্তু তৈরি করা। রিভার্স অসমোসিস কি অলরেডি বুঝিয়ে দিয়েছি, মানে বিপরীত অসমোসিস, উল্টো দিকে যাবে। রিভার্স অসমোসিস কি না, যা বাইরে থেকে যে প্রেশার দিচ্ছি সেই প্রেশারটা যদি অসমোটিক প্রেশারের সঙ্গে সমান হয় তাহলে কি অসমোসিস হবে না, কিন্তু সেটা যদি তার থেকে বেশি হয় তখন রিভার্স অসমোসিস হবে। তার মানে
কনসেন্ট্রেটেড সলিউশন থেকে ওয়াটার মলিকুল তখন লো কনসেন্ট্রেটেড সলিউশনে চলে যাবে। এইটাই তো আরও সিস্টেম। তোমরা এই জলের আরও সিস্টেম দেখো না, এই আরও সিস্টেম বেরিয়েছে আরও সেখানে। এবং আমরা সি ওয়াটার থেকে এবং ফ্রেশ ওয়াটার তৈরি করার জন্য, পিউরিফাইং ওয়াটার তৈরি করার জন্য, শুধু তাই নয়, রিভার্স অসমোসিস প্রক্রিয়া এখন প্রচুর আমাদের দৈনন্দিন কাজে লাগে। আমাদের যে জলের ট্যাঙ্কে যে নোংরা জল টল থাকে সেখানেও কিন্তু আমরা রিভার্স অসমোসিস প্রক্রিয়াতে আমরা কী করতে পারি, সেখান থেকে প্রেশার ক্রিয়েট করে আমরা ফ্রেশ ওয়াটার করে নিতে পারি। এই তো ওয়াটার পিউরিফিকেশন করেছে কি সি ওয়াটার দিয়ে 30 অ্যাটমসফিয়ার প্রেশার ক্রিয়েট করলে তখন পিওর ওয়াটারটা বাড়ছে। এবার তোমার জলের ট্যাঙ্ক এরকম আছে, তুমি যদি এখানে অসমোটিক মেমব্রেন তুমি দিতে পারো, দিয়ে যদি প্রেশার ক্রিয়েট করতে পারো, তোমার কিন্তু ট্যাঙ্কে, যেটা অলরেডি বেরিয়ে গেছে, অলরেডি ট্যাঙ্কের থেকে দুটো চেম্বারের মধ্যে ইমপিওর ওয়াটার থেকে, এটা ইমপিওর, দিস ইজ ইমপিওর ওয়াটার থেকে পিওর ওয়াটার তোমাদের মধ্যে বেরিয়ে আসবে। এবং সেখানে কি তুমি সেরকম অসমোটিক মেমব্রেন দেবে যেখান থেকে কি যাবে না, নির্দিষ্ট শুধুমাত্র তোমার ব্যাকটেরিয়া এবং অন্যান্য যেগুলো আবর্জনা আছে সেগুলো, কিন্তু কেমিক্যাল যেগুলো হচ্ছে তোমার মিনারেল সেগুলো যেন না বন্ধ হয়। আরওতে, যেটা জলের আরওতে কিন্তু এই ঘটনাটাই ঘটে। তুমি আরও ওয়াটার যে আছে সেই ওয়াটারে যদি বলা হয় যে নির্দিষ্ট খবরদার আরও ওয়াটার একদম খাওয়া উচিত নয়, বলে রাখি কেন খাওয়া উচিত নয়। তুমি জাস্ট একটা টেস্ট করবে, কি করবে না, যে কোনো জলে তুমি আমাদের যে ট্যাপ ওয়াটার তার মধ্যে মিনারেল আছে, বা চাপ কলের জলে মিনারেল ওয়াটার আছে, সেখানে তুমি যদি কোনো ইলেকট্রোড মানে অ্যানোড এবং ক্যাথোড আলাদা করে দাও, দুটো তার প্লাস পজিটিভ এবং নেগেটিভ, এরকম একটা কাচের গ্লাসে যদি এরকম দুটো, একটা প্লাস আর একটা মাইনাস এরকম আলাদা দাও, তাহলে দেখবে কি এটা ফুটতে শুরু করেছে। আরও ওয়াটারে কিন্তু ফুটবে না। এখান থেকে প্রমাণিত হয় কি, এখানে জলে কিন্তু ইলেকট্রিক সরবরাহ করার মতন ইলেকট্রন প্রোটনের যে ব্যাপারটা মিনারেলসের মধ্যে থাকে, সেই ঘটনাগুলো এখানে নেই। যাই হোক, এই ব্যাপারে আর এখানে বিস্তৃত আলোচনা করছি না। তো রিভার্স অসমোসিসটা কি, ইফ মোর এক্সটার্নাল প্রেশার ইজ অ্যাপ্লাইড মোর দেন দ্য ভ্যালু অফ অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশারের যদি ইকুয়াল এক্সটার্নাল প্রেশার দিই তাহলে অসমোসিস বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? যেটা হচ্ছে আমরা পড়ে এসেছি পাই ইজ ইকুয়াল টু CRT, সেখানে পাই ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সলিউশন, পাই ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। কিন্তু এই পাইকে যদি আমরা আরও বাড়াই তাহলে কি হবে না, উল্টো দিকে যাবে। কারণ এবার এখান থেকে যেখানে হাই কনসেন্ট্রেশন, মনে করে যে এইখানে হচ্ছে 100% পিওর সলভেন্ট ছিল, এখানে 20% ছিল, তো নর্মালি যাচ্ছিল কোথায় না, এদিক থেকে এদিকে যাচ্ছিল। এবার যখন আমি প্রেশারটা এক্সটার্নাল প্রেশার সেম দিলাম তখন এখানে বন্ধ হয়ে গেল। এবার যদি এক্সট্রা পাই দিচ্ছি সলিউশানে, এক্সট্রা দিচ্ছি, তাহলে কি হচ্ছে, প্রেশার বেড়ে গেছে, প্রেশার আরও বেড়ে গেছে, তাহলে এই যা প্রেশার ছিল তার থেকে বেড়ে গেছে, অতএব ওয়াটার মলিকুলস এখন উল্টো দিকে ধাবিত হচ্ছে। দিস ইজ কল্ড রিভার্স অসমোসিস। ক্লিয়ার? কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে অসমোস্কোপস, একটা হচ্ছে অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপারেটাস ডেমনস্ট্রেট অসমোসিস ডেমনস্ট্রেট, যেটা পটেটো অসমোস্কোপ। আমরা পটেটো অসমোস্কোপ জানি, এরকম পটেটো অসমোস্কোপে এরকম তৈরি করি, এরকমভাবে ভেতরে একটা গর্ত করে নিই, তারপর একটা পেট্রি ডিশে এরকম প্লেন ওয়াটার রাখি, আর এর মধ্যে কনসেন্ট্রেটেড সলিউশন, সুগার সলিউশন দিই এবং কিছু কালার দিয়ে দিই। কালার দিয়ে ইউসিন কালার দিয়ে দেখা যাবে কি জল এখান থেকে গিয়ে পাস করে এই লেভেল, যদি এটা ছিল লেভেলটা উপরে উঠে যাবে। এবার ঘটনা হচ্ছে, যদি তুমি আলুর খোসা ছাড়িয়ে না দাও তাহলে কিন্তু অসমোসিস হবে না, অসমোস্কোপ পরীক্ষা হবে না।
আলুর খোসাটা ছাড়াতে হবে, ভেতরে গর্ত করতে হবে এবং তার মধ্যে যেভাবে বললাম এটা করতে হবে। নেক্সট, নোলেট ফার্স্ট ডিসকভার করেছিল অসমোসিস বা ইউজিং কি পিগের ব্লাডার নিয়েছিল। আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা ফার্স্ট প্রিপেয়ার করেছিল কি এম ট্রেবি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখো, কারণ যতটা পারবে অসমোস্কোপ তো মনে রাখতেই হবে এগুলো, কারণ কোশ্চেন পড়ে বাবা। অ্যাকোয়াটিক প্ল্যান্টসের ক্ষেত্রে অসমোটিক প্রেশার কম হয়। কেন কম হয়? কারণ তার বডি থেকেই কিন্তু সারা বডি থেকেই অ্যাকোয়াটিক প্ল্যান্ট জল নিতে পারে, অসমোটিক প্রেশার কম হয়। আর ল্যান্ডসের ক্ষেত্রে ল্যান্ড প্ল্যান্টসের অসমোটিক প্রেশার বেশি হয় কেন না, তার কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ থাকে, সেই জন্য অসমোটিক 5 to 30 অ্যাটমসফিয়ারিক প্রেশার ভ্যারি করে, এটা কিন্তু ভ্যারি করে। নেক্সট, হায়েস্ট অসমোটিক প্রেশার যেটা পজিটিভ প্রেশার আমরা বলি, সেটা রিস্ক কোথায় পাওয়া যায়? একটা জেরোফাইটিক প্ল্যান্ট। দেখো প্ল্যান্ট হচ্ছে হাইড্রোফাইটস, সবচেয়ে কম অসমোটিক প্রেশার, মেসোফাইট তার থেকে বেশি, জেরোফাইট তার থেকে বেশি, এবং হ্যালোফাইট সব থেকে বেশি। ঠিক আছে, কারণ লবণ জলে থাকে বলে। এরকম একটা জেরোফাইট আছে যেটা হচ্ছে, যার নাম, যে প্ল্যান্টটার নাম হচ্ছে অ্যাট্রিপ্লেক্স কনফার্টিওলিয়া। অ্যাট্রিফ্লেক্স কনফার্টিওলিয়া রেকর্ডেড 202.5 অ্যাটমসফিয়ার। জেনারেলি হ্যালোফাইটসের যেটা কথা বলছি, অ্যাটমসফিয়ার অসমোটিক প্রেশার সবচেয়ে বেশি থাকে। অসমোমিটার কাকে বলে? অসমোস্কোপ তো বুঝেছি, ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ডেমনস্ট্রেটিং অ্যান্ড মেজারিং রিয়েল প্রেশার। ভেরি ইম্পর্টেন্ট। কার? অসমোটিক প্রেশারের। অসমোটিক প্রেশারের যে রিয়েল প্রেশারটা মাপা হয় সলিউশনের থেকে, তাকেই বলা হবে অসমোমিটার। প্রথমে যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম সেই ডায়াগ্রামটার কথা মনে করতে পারছো? সেই ডায়াগ্রামটা একটু যদি মনে করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে সেই যে আচ্ছা, ওটা আমি পরে আসছি, ওটা আবার আমি বোঝাবো, ওটা আমি পরে আসছি। তো এই গাছটার কথা কিন্তু মনে রাখবেই, গাছটা কিন্তু খুব দরকারি মনে রাখা হ্যালোফাইটসের ক্ষেত্রে। মেজারিং অসমোমিটার মেজার করা হয়, অসমোটিক প্রেশার মেজার করবে যার মাধ্যমে, সেটা অসমোমিটার। অসমোলারিটি কি? সেটা হচ্ছে ইট ইজ দ্য মেজারমেন্ট অফ অসমোটিক স্ট্রেংথ। কত অসমোটিক স্ট্রেংথ আছে তার ভুলে যাবো প্রবণতা, অসমোলারিটি অফ এ সাবস্টেন্স, তাকে বোঝানো হয়। এবার আমরা অসমোটিক প্রেশার বুঝে গেছি, পজিটিভ প্রেশার। এবার অসমোটিক পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালটা, এই শক্তিটা, এটা তৈরি করলো কে? কোনো সলভেন্ট, মানে 100% পিওর সলভেন্ট যদি হয়, তার মধ্যে জলের যে শক্তি, যাকে ওয়াটার পোটেনশিয়াল বলি, সেই ওয়াটার পোটেনশিয়াল 0। এবার যখনই সলুট তার মধ্যে দিচ্ছি, তখন কিছু ওয়াটার মলিকুল সলুটের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর কিছু বাকি থাকছে, তখন কি কমে গেল? তো তাহলে অ্যাকচুয়ালি অসমোটিক পোটেনশিয়ালটা ঘটাচ্ছে কে? সলুট। ইট ইজ কল্ড সলুট পোটেনশিয়াল। তার মানে অসমোটিক পোটেনশিয়াল নেগেটিভ, সলুট পোটেনশিয়ালও নেগেটিভ। ক্লিয়ার? ভালো করে বুঝে না। হোয়েন কি বলা হচ্ছে? when a pure water, when in a pure water some ধরে নাও 20% solute is added, then the free energy of solvent will be changed. কেন চেঞ্জ হবে না? যে ফ্রি এনার্জি ছিল, মনে করে 100টা সলভেন্ট ছিল, এর মধ্যে 100টা সলভেন্ট ছিল, তার ফ্রি এনার্জি মনে করে 100। এবার বাইরের থেকে যখনই 20টা দিলাম,
তাহলে এই 20টার সঙ্গে 20টা যোগ হয়ে গেল, আর বাকি রইল 80টা। তাহলে 80টা যখন হলো কমলো, তাহলে ফ্রি এনার্জিটা কমলো, তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ হয়ে গেল। ঠিক অপোজিটও হবে, যদি বেরিয়ে যায় তাহলে একই কথা হবে। দ্যাট ইজ চেঞ্জ ইন দ্য ফ্রি এনার্জি অফ সলভেন্ট। বাড়তে পারে, কমতে পারে। চেঞ্জ ইন দ্য ফ্রি এনার্জি অফ সলভেন্ট প্রডিউস করছে কে? বাই সলিউট, ইজ কল্ড অসমোটিক পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি এই যে পোটেনশিয়ালটা, এটা কে তৈরি করেছে? সলিউটের জন্যই তো তৈরি হয়েছে, সেই জন্যই তো বাইরের থেকে জল ভিতরে আসবে। ভালো করে বুঝে নাও, এই হচ্ছে দুটো, এটা সেম। এখানে 100% জল, এখানেও 100% জল। এখানে 20% দিয়েছি সুগার, এটা 20% সুগার দিয়েছি, এটা ওয়াটার, এটা ওয়াটার, ঠিক আছে? তাহলে এখানে এইবার কি হলো? এটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কী করলো? 80টা ওয়াটার মলিকুল, আর এখানে 20টা ওয়াটারের সঙ্গে 20টা সলিড মলিকুল যোগ হয়ে গেছে। তাহলে এর পাওয়ার কমেছে না বেড়েছে? তাহলে এর পাওয়ার কমেছে। এর পাওয়ারটা কিন্তু সেই আগের মতন ঠিকই আছে। আবার পড়ছি, লাইনটা বোঝো। When a pure water, this is pure water, A is the pure water, B is the impure, বা impure না তো solution, some solute is added, then the solvent will be changed. এই বি সলিউশনের সলভেন্টটা চেঞ্জ হয়ে গেল, 100 থেকে 80তে চলে এসছে। তাহলে দ্যাট ইজ চেঞ্জ অফ দ্য ফ্রি এনার্জি। এখানে 100 ছিল, এখানেও 100 ছিল, এতেও 100 ছিল, বিতেও 100 ছিল। যখনই বিতে আমি 20টা দিলাম, তখন চেঞ্জ হলো, কমে গেল। কে কমালো? সলিউট কমালো, ইজ কল্ড অসমোটিক পোটেনশিয়াল। তাহলে অসমোটিক পোটেনশিয়াল ইজ দ্য সলিউট পোটেনশিয়াল, যেটা কোথায় হলো? নেগেটিভ পোটেনশিয়াল। দেখো, এ ঠেলছে, আমি প্রথমে বলছি পুশ করলে পরে পজিটিভ পোটেনশিয়াল, আর এ টানছে, এ কী করবে? টানছে, নেগেটিভ পোটেনশিয়াল। একদম পুশিং ফোর্স অলওয়েজ পজিটিভ, পুলিং ফোর্স অলওয়েজ নেগেটিভ। মনে করো এই একটা সেল আর এই একটা সেল, ডিফিউশন প্রেশার ডেফিসিট, জাস্ট একটু আলোচনা করি, পরে তো এখানে ডিফিউশন প্রেশার ডেফিসিট। তো এই মনে করো এটা এ, এটা বি, এখানে ডিফিউশন প্রেশার ডেফিসিট মনে করো 10, এখানে ডিফিউশন প্রেশার ডেফিসিট মনে করো 20। তাহলে আমি কি ট্রিক বলেছিলাম? দে পাওয়ার দে। তাহলে পাওয়ার দিতে গেলে কি করতে হবে? এইখান থেকে বি থেকে এতে গিয়ে পাওয়ারটা আনতে হবে, হ্যাঁ কি না? সেই জন্য ওয়াটার মলিকুল সবসময় লো ডিফিউশন প্রেশার ডেফিসিট থেকে হাই ডিফিউশন প্রেশার ডেফিসিটে যাবে। তার মানে এতে হাই ডিফিউশন প্রেশার ডেফিসিট, বিতে লো ডিফিউশন প্রেশার ডেফিসিট। এটা কী করে সৃষ্টি হয় সেটাও পরবর্তীতে যাব, একদম পুঙ্খানুপুঙ্খ অবস্থায় আমরা বুঝে নেব, কোনো রকম আমাদের কোনো অবস্থান রাখবো না। তাহলে কি হচ্ছে? দ্য চেঞ্জ ইন দ্য ফ্রি এনার্জি অফ সলভেন্ট প্রডিউসড বাই সলিউট ইজ কল্ড অসমোটিক পোটেনশিয়াল। তাহলে সেটা হলো মাইনাস, এটা আসলে সলিউটের দ্বারা হয়েছে, দ্যাট ইজ সলিউট পোটেনশিয়াল। তাহলে অসমোটিক প্রেশার অলওয়েজ প্লাস, অসমোটিক পোটেনশিয়াল অলওয়েজ মাইনাস, সলিউট পোটেনশিয়াল অলওয়েজ মাইনাস। অসমোমিটার আগেই বলেছি মেজার্স দ্য রিয়েল প্রেশার অফ অসমোটিক প্রেশার দ্যাট ইজ প্রডিউসার ইন এ সলিউশন। তাহলে অসমোটিক প্রেশার সলিউশনে আমরা করব। বাট ইন নর্মাল কন্ডিশন,
ওই যে তুমি মনে করো যে কোনো একটা পাত্রে গ্লুকোজ জুলে খাচ্ছ, সেখানে তো অসমিটার, সেখানে কী করতে হবে, তাহলে আমাকে অসমিটার বসাতে হবে, পিওর সলভেন্টকে আলাদা করতে হবে, তারপরে মাঝখানে সেই পরিমাণ দিতে হবে, তারপর কত প্রেশার দিচ্ছি, তারপর তো মাপতে হবে। কিন্তু সে তো মাপা সম্ভব না। তাহলে কী করে বুঝবো নর্মাল কন্ডিশনে অসমোটিক প্রেশার ইজ অনলি এ পোটেনশিয়াল প্রেশার অর অসমোটিক পোটেনশিয়াল ইজ ইউজড। আমরা অসমোটিক প্রেশারকে আমরা নর্মাল কন্ডিশনে আমরা কি বলি, অসমোটিক প্রেশারকে আমরা কি বলি, পোটেনশিয়াল প্রেশার আর অপোটেনশিয়াল, কিন্তু নেগেটিভ হবে। কেন হবে সেটা আমি বলছি। প্রেশার সবসময় পজিটিভ। ইন প্লান্ট ফিজিওলজি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, পুশিং ফোর্স ইজ অলওয়েজ পজিটিভ ফোর্স লাইক অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার বেশি হয়েছিল বলেই সে কিন্তু কমস্টিক প্রেশারের দিকে গেছে। তারপর কম শেখানো হয়েছিল, অসমোটিক পোটেনশিয়াল তৈরি করেছিল। কে তৈরি করেছে? সলিড পোটেনশিয়াল। সে পুল করছে। পুলিং ফোর্স ইজ অলওয়েজ নেগেটিভ ফোর্স লাইক সলিড পোটেনশিয়াল, দ্যাট ইজ অসমোটিক পোটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারি অসমোটিক প্রেশার is equal to osmotic potential or solid potential, but charge difference. Charge different. ভালো করে বুঝে নাও, অসমোটিক প্রেশার একদম সমানই হবে অসমোটিক পোটেনশিয়ালের এবং সলিড পোটেনশিয়ালের সঙ্গে। সেই প্রেশারের জন্যই জল যাবে হচ্ছে লো কনসেন্ট্রেশন সলিউশন থেকে হাই কনসেন্ট্রেশন সলিউশন, যেখানে সলিড বেশি আছে, কিন্তু যাচ্ছে, ঠেলছে অসমোটিক প্রেশার, টানছে অসমোটিক পোটেনশিয়াল, টানছে সলিড পোটেনশিয়াল। সেই জন্য সলিড পোটেনশিয়ালকে আমরা কি বলি, সাই এস, আর অনেক সময় সাই পিও ইউজ করা, সাই পি প্রেশার পোটেনশিয়াল। যাই হোক, এটা এখানে কিন্তু আগে কি করেছিলাম, পাই ইজ ইকুয়াল টু সিআরটি বলেছিলাম। এখানে ঠিক অপোজিট, প্রেশার পোটেনশিয়াল পজিটিভ, এখানে নেগেটিভ সিআরটি। তাহলে সিআরটি এখানে নেগেটিভ, আর তো কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন তাহলে নেগেটিভ হয়ে গেল, টেম্পারেচারও নেগেটিভ হয়ে গেল। তার মানে আমরা অসমোটিক প্রেশার, সেই প্রেশার পজিটিভ, সেটা সেম হবে, নেগেটিভ হয়ে যাবে কার ক্ষেত্রে, অসমোটিক পোটেনশিয়াল। কেন, সে পুল করবে, জলের বিন্দুকে টানবে, ক্লিয়ার, জলের বিন্দুকে টানবে, সেই জন্য অসমোটিক পোটেনশিয়াল আর সলিড পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ। নেক্সট আমরা যেটার মধ্যে ঢুকবো, সেল ইজ দ্য বায়োলজিক্যাল অসমোটিক সিস্টেম। দেখো, যে ধৈর্য ধরে না বোঝার চেষ্টা করবে তার কিন্তু এখান থেকে কোশ্চেনের উত্তর করা ছেড়ে দাও। কারণ তুমি যদি না বুঝতে পারো, কোশ্চেন কিন্তু এখানে ওই যে বলেছি যে কটা জিনিস তার মধ্যে দিয়ে পড়বে এবং পড়েও আসবে হচ্ছে। তাহলে সেল ইজ দ্য অসমোটিক, মানে একটা কোষ হচ্ছে অসমোটিক সিস্টেম, বায়োলজিক্যাল অসমোটিক সিস্টেম বলতে পারি। কিভাবে বলতে পারি, কারণ একটা সেলের অনেকগুলো কিন্তু ব্যারিয়ার আছে। ফার্স্ট যদি প্লান্ট সেল বলি, ফার্স্ট ব্যারিয়ারকে সেল ওয়াল। এই সেল ওয়াল কিন্তু কোনো ব্যারিয়ার না কার ক্ষেত্রে, অসমোটিক পোটেনশিয়ালের ক্ষেত্রে সেল ওয়াল কোনো ব্যারিয়ারই না। কারণ সেল ওয়ালের হচ্ছে সব পারমিয়েবল। ব্যারিয়ারকে সেল মেমব্রেন, ব্যারিয়ারকে সাইটোপ্লাজম, ব্যারিয়ারকে ক্লোরোপ্লাস্ট। এই সেল মেমব্রেন, ইন কেস অফ প্লান্ট সেল, সেল মেমব্রেন, cytoplasm and chloroplast together constitute the osmotic membrane in plant cell. এরাই কিন্তু অসমোটিক মেমব্রেন হিসাবে কাজ করে। আমরা যতই সেল মেমব্রেন মানে সেল মেমব্রেন করি, কিন্তু লিভিং সেল অ্যাজ অ্যান অসমোটিক সিস্টেম, যখন সেলকে আমরা অসমোটিক সিস্টেম বলবো, তখন কিন্তু দুটো মেমব্রেন এবং সাইটোপ্লাজম মিলে কিন্তু অসমোটিক মেমব্রেন তৈরি হবে। তার মানে
কোনোভাবে জল যদি প্রবেশ করে, কোথায় প্রবেশ করবে? সেন্ট্রাল ভ্যাকুয়ালে প্রবেশ করবে। ধরে নিই কোনোভাবে যদি জল বেরিয়ে যায়, কোথায় যাবে? না সেন্ট্রাল ভ্যাকুয়াল থেকে জল বেরিয়ে যাবে। ক্লিয়ার? তার মধ্যে কি হচ্ছে না, এই যে এই এরিয়াটুকুর মধ্যে পড়ছে কি? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, দিস ইজ সেল মেমব্রেন, দিস ইজ সাইটোপ্লাজম অ্যান্ড টোনোপ্লাস্ট টুগেদার ফ্রম অসমোটিক মেমব্রেন। সে এনসিআরটিতে আছে কিন্তু একদম, সেটাই কিন্তু ডায়াগ্রাম দিয়ে নিজের তৈরি করা ডায়াগ্রাম দেখে বুঝে নাও। তোমাদের জন্য এতটা কষ্ট করে আমি এই ডায়াগ্রামগুলো তৈরি করে যাচ্ছি। সেল ইজ দ্য বায়োলজিক্যাল সিস্টেম, বায়োলজিক্যাল অসমোটিক সিস্টেম, মানে কী বলছি? ইন প্লান্ট সেল, যেটা ডায়াগ্রাম করলাম সেটাকেই বলছি। দ্য সেল ওয়াল ইজ নট অ্যান অসমোটিক ব্যারিয়ার, it behaves as free permeable. Okay, the cell membrane, cytoplasm, tonoplast of vacuole together act as one osmotic membrane, that is selectively permeable membrane, which behaves as osmotic barrier in biological system. Osmotic potential of a cell is regulated. কে রেগুলেট করবে? লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, যেটা বলছিলাম যে অসমোটিক প্রেশার বলো, অসমোটিক পোটেনশিয়াল বলো, এটা রেগুলেট করবে লার্জ সেন্ট্রাল ভ্যাকুলার স্যাপ। জল ঢুকবে, জল বেরোবে ভ্যাকুলার স্যাপ থেকে, এটা কিন্তু মনে রাখতেই হবে। এখানে আমরা শেষ করলাম অসমোসিসের কোন পার্টটা, না যে পার্টটা থেকে আমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে আমরা শুরু করব অসমোসিসের এনসিআরটির পার্ট। অতএব এইটুকু আগে ভালো করে বোঝো, নেক্সট পার্টটা আমি কিন্তু আবার দিয়ে দেব, তখন তোমরা সেই পার্টটাকে বুঝে নেবে।